গত পর্বে আপনাদের বলেছি কিভাবে অমৃতসর এসেছি। এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যারা ভাবছেন বা যেতে চাইছেন তারা শেয়ার করে রাখতে পারেন। আমরা অনলাইন বুক করে রেখেছিলাম এই হোটেলটি। পার ডে 1300 টাকার মতো পড়েছে। এর আশেপাশে অনেক হোটেল আছে যার রাস্তাটা স্বর্ণ মন্দিরের পিছনের গেটে ঢোকে। যারা স্বর্ণ মন্দিরের মেন গেটের দিকে থাকতে চাইছেন তারা জালিয়ানওয়ালাবাগের আশেপাশে প্রচুর হোটেল আছে, তো সেখানেও থাকতে পারেন। তবে ওই এরিয়াটি যেহেতু স্বর্ণ মন্দিরের একদম মেন গেটের সামনে, তাই ওইখানটা কিছুটা ম্যাল রোডের মতো। ওখানে গাড়ি চলাচল করে না, তাই আপনাকে সেক্ষেত্রে লাগেজ বইতে হতে পারে। আমি এই হোটেলটি এবং আরও কিছু হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা চেক করে নিতে পারেন। আমরা বুক করেছিলাম ডিলাক্স ট্রিপল বেডরুম, বেশ ভালো, সুন্দর, টিপটপ কন্ডিশন। এছাড়া কুইন্স রোড, হল মার্কেট এবং স্টেশনের আশেপাশেও আপনারা থাকতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে স্বর্ণ মন্দির যেতে গেলে অটো বা রিক্সা ভাড়া করে যেতে হবে। আপনাদের তো রুমটা দেখালাম, এবার চলুন বাথরুমটা দেখাই। তবে কি মনে হলো জানেন, রুমটা থেকে এই বাথরুমটা কিন্তু বেশি বড়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওরা দুবেলাই পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমরা হচ্ছি বাঙালি, তাই আমাদের সকালে ব্রেকফাস্টে মুড়ি আর চানাচুর চাই। বাড়ি থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, মুড়ি আর চানাচুর। এই যে এটা হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট। তারপর বাইরে গিয়ে কুলচা টুলচা যা খাই খাবো। আজকে সকাল সকাল স্নান করে নিলাম, 9টার মধ্যে বেরোবো, আজকে সাইট সিইংয়ে যাব। একটা ইনোভা ভাড়া করে প্রথম দিনে লোকাল সাইট সিন করে নিলাম। এক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছিল 1200 টাকা। আমরা 10টায় বেরিয়েছি আর 5টায় ঢুকেছি। আমাদের এখানে হলে খিচিরমিচির লেগে যেত, কিন্তু ড্রাইভার দাদার ব্যবহার ভালো দেখে আমরা পরের দিন এই গাড়িটাই বুক করি। বাল্মীকি আশ্রম, ওয়াঘা বর্ডার, গোবিন্দগড় ফোর্ট এইগুলো ঘুরে দেখানোর জন্য। তো এই যে চলে এলাম একটা রেস্টুরেন্টে, অর্ডার দিয়েছি ছোলে ভটোরা। আসতে অনেকক্ষণ সময় লাগলো, আমরা বসেছিলাম। এরপর আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং করে নিঃশুল্কে জুতো রেখে আমরা প্রবেশ করলাম মন্দিরে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে মন্দিরের মুখ্য দ্বার। তো এবার চলুন আমরা এবার মন্দিরে প্রবেশ করি। তার আগে আমাদের তো পুজো দিতে হবে, তার জন্য আমরা এখন পুজোর সামগ্রী কিনতে চলে যাচ্ছি। মন্দিরে প্রবেশ করার সময় দেখতে পাবেন লক্ষ্মী দ্বার, সুদর্শন দ্বার, এরকম অনেকগুলি দ্বার আছে। আর এখানে লঙ্গর ভবনও আছে। তো এই যে লঙ্গর ভবন, এই যে মন্দিরের সামনেই আছে অনেক দোকানপাট। এখান থেকে আপনারা চাইলে পুজোর সামগ্রী কিনে নিতে পারেন। আমিও কিনে নিলাম। এই যে 101 টাকার। মন্দিরের বাইরে ফল এবং ফুল, মালা এগুলো বিক্রি হয়, এবং মন্দিরের ভেতরে একটি কাউন্টারে এখানে শুকনো প্রসাদ বিক্রি হয় 50 থেকে 100 টাকার মধ্যে। আমি ছোট একটা নিয়ে নিলাম 50 টাকা। আর ইনি হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা। শোনা যায় এখন যেখানে স্বর্ণ মন্দির আছে ওখানে আগে একটি নারায়ণের মূর্তি ছিল। উনি পরবর্তীকালে নারায়ণের মূর্তিটি এই স্থানে প্রতিষ্ঠা করেছিলেন। ঢোকার মুখেই পড়বে মা শীতলা মন্দির, এবং এখানে গণেশজির বিগ্রহও আছে, এবং গণেশজির ঠিক বিপরীতেই আছে মা লক্ষ্মী। আর এই হলো মন্দিরের মূল গর্ভগৃহ। মন্দিরটি স্থাপত্যগতভাবে স্বর্ণ মন্দিরের অনুকরণে তৈরি করা হয়েছে, এবং এটি একটি পবিত্র সরোবরের মাঝে অবস্থিত। এটি মূলত দেবী দুর্গা, বিষ্ণু ও লক্ষ্মী দেবীকে পূজা করা হয়ে থাকে, এবং এখানে রাধাকৃষ্ণের মূর্তিও আছে। আপনারা চাইলে ময়ূর পালক কিনে নিয়ে এসে রাধাকৃষ্ণের বিগ্রহেতে পুজো দিতে পারেন। এখানে বিশেষভাবে নবরাত্রি এবং দিওয়ালিতে জাঁকজমকপূর্ণভাবে উৎসব পালিত হয়। শুধু হিন্দু নয়, এখানে শিখ ধর্মাবলম্বী অনেক লোককেই আমি দেখলাম এখানে উপাসনা করতে।
গরুর পক্ষী মাঝে মহাদেবকে বসিয়েছে, এদিকে মহাদেব, এদিকে রাম, সুদামা, কৃষ্ণ। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। বাল্মীকি মুনি। এই স্থানের একটি পৌরাণিক কাহিনী আছে, এবার চলুন আপনাদের সেখানে নিয়ে যাব। তার আগে এই পবিত্র সরোবরের জল একটু মাথায় নিই। আপনাদের সুবিধার্থে মন্দিরের দ্বার কখন খোলা হয় আমি পুরো চার্টটা দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই হলো 700 বছরের পুরানো হনুমান মন্দির। এখানে একটি কুপন কাউন্টারও আছে, আপনারা চাইলে এখান থেকে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন। আর তাছাড়া এখানে একটি শিবলিঙ্গও আছে, আপনারা চাইলে এখানেও পুজো দিয়ে নিতে পারেন। আর এই হলো সেই বটবৃক্ষ যেখানে শ্রীরামের পুত্রদ্বয় লব এবং কুশ তার পিতার অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে বন্দি করার পরবর্তী সময়ে ভরত এবং লক্ষ্মণ ও শত্রুঘ্ন যখন লবকুশের কাছে পরাজিত হয়ে মূর্ছা যান, তখন শ্রীরাম হনুমানজিকে পাঠালে লব এবং কুশ এই বটবৃক্ষে বজরংবলীকে বেঁধে রাখেন। কেন জানি না, এখানে এসে মনটা ভারাক্রান্ত হয়ে গেল, মনে হলো পবনপুত্র আজও এখানেই আছেন। হনুমানজিকে দর্শন করে এবার আমরা চলে যাচ্ছি শীতলা মাতা মন্দিরে। এই হলো শীতলা মাতার মন্দির, আগেই আছে গণেশজি, আর এখানে একটি কল্পতরু বৃক্ষও রয়েছে, এখানে অনেকে লাল সুতো বেঁধে মানত করে যায়। ভেতরটা দেখুন কি সুন্দর কারুকার্য করা। এখানে নবরাত্রিতে এবং দেওয়ালির সময় খুব বড় করে উৎসব পালন করা হয়। আর এখানে নবদুর্গার মূর্তিও রয়েছে, নবরাত্রিতে যা পুজো হয়ে থাকে। এখানে মায়ের 9টি রূপকে তুলে ধরা হয়েছে। আজকের পর্বে আমরা ঘুরে নিলাম দুর্গিয়ানা মন্দির, শীতলা মাতার মন্দির, প্রাচীন হনুমান মন্দির, এরপরে যাব বেদ ভবন, রাম মন্দির, বৈষ্ণব মন্দির, অয়ার মিউজিয়াম, এগুলো ঘুরে দেখে নেব। সব মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই সব মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না। আর এই মন্দিরের বাইরেই এই যে এইভাবে স্বর্ণ মন্দিরে যেমন বাটি করে জল দেওয়া হয়, এখানে এরকম জলের প্যাকেট রাখা রয়েছে, আমরাও একটা করে তুলে নিলাম। দেখুন দুর্গিয়ানা মন্দিরের অসাধারণ ভিউটা। এরপরে আমরা যাব ঋষি বটিকা। বৈদিক মতে যে 27টি নক্ষত্র আমাদের সমগ্র জীবকুলের ভাগ্য নির্ধারণ করে, সেই 27টি ঋষি বৃক্ষকে এখানে প্রদর্শিত করা হয়েছে। এখানে দেখুন 27টি নক্ষত্রের গাছের সমস্ত বিবরণ দেওয়া রয়েছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আজকের মতো টাটা।